এবার মৃত্যুর পথকেই বেছে নিল আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ব্রেকফাস্ট টেবিলে বসার আগ মুহূর্তে আয়ুষকে দেখে যখন বলতে থাকে যে রাজ আমি বরঞ্চ আমার রুমে ব্রেকফাস্ট করে নিব, দীপালি আমার ব্রেকফাস্টটা তুমি বরঞ্চ আমার রুমে দিয়ে দিও, কারণ এরকম একটা অপরাধীর সঙ্গে এক টেবিলে বসে খাওয়াটা আমার অন্তত পোষাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি চলে এসে বলতে থাকে যে ম্যাডাম আপনি তো কখনো ব্রেকফাস্ট আপনার রুমে খান না, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অনেক কিছু তো নতুন দেখছি, তাহলে এটা কেন আজকে নতুন করা যাবে না বলো তো দীপালি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী সেখানে এসে হাজির এবং বলে থাকে দিদি আমার সকল অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, কিন্তু তার শর্তে আমি তোমাকে এখনও হরপ করে বলতে পারি যে আমি এরকম নোংরা কর্মকাণ্ড কোনোদিনও করা তো দূরে থাক কোনোদিনও কল্পনাও করতে পারি না, কিন্তু তার শর্ত এই ঈশান নিজের ভাইটাকে রক্ষা করার জন্য এবং সেই কুসুমকে রক্ষা করার জন্য ওরা মিথ্যে প্রমাণ এনে দাদার কাছে আমাকে খারাপে সাজিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ছোট এত নাটক এত ভনিতা না করে তুই বরঞ্চ এক কাজ কর, জাগিয়ে ফ্রেশ হয়ে নে এবং সকলের সঙ্গে ব্রেকফাস্ট করে নিই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা তোমার এখান থেকে ওঠার কোনো প্রয়োজন নেই, আমি বরঞ্চ আমার রুমে চলে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ তুমি বরঞ্চ আয়ুষকে বলে দাও যে ও যাতে ওর এই মুখ আর কোনোদিন আমাকে না দেখায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ নিজের রুমে আসা মাত্রই যখন কিনা রাগে ক্ষোভে ফেটে পড়ে এবং বলতে থাকে যে সত্যিই তো মা আজকে আমার মুখ দর্শন অবধি করতে চাইছে না এবং এই সব কিছুর জন্য তো কোনো না কোনোভাবে আমিই দায়ী, কারণ সেদিন যদি আমি ঈশানের কথায় মায়াজালে না ফেসে গিয়ে ঈশানের মুখের দিকে তাকিয়ে যদি এরকম একটা সিদ্ধান্ত না নিতাম মাকে, তাহলে এত দিন ধরে আমাকে ঠকাতে হতো না এবং মায়ের সঙ্গে মিথ্যাচার করতে হতো না এবং মা এতটা হয়তো বা আঘাতও পেত না। এবং এই সকল জিনিসের জন্য যখন আমিই দায়ী সম্পূর্ণভাবে, তাহলে তো অবশ্যই আমাকে শাস্তি পেতেই হবে। তার জন্য আমি কি শাস্তি দিতে পারি নিজেকে, কারণ আমি তো কোনো মতে আর এই মুখ নিয়ে মায়ের সামনে যেতে পারবো না এবং মাও আমার মুখ দর্শন করতে চায় না এবং আমি যতকাল বেঁচে থাকবো ততকাল মা এরকম করে আমাকে দেখে কষ্ট পেতে থাকবে এবং মায়ের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। তার জন্য কী উপায় আছে আমার কাছে? হ্যাঁ, আমি বরঞ্চ মরে যাই। মরে যাওয়াটাই একমাত্র শেষ সমাধান, কারণ আমি যদি মরে যাই তাহলে হয়তো বা গোটা বাড়ি আমার থেকে চিরকালের জন্য মুক্তি পাবে এবং মা হয়তো বা একটু নিশ্চিন্ত হতে পারবে, কারণ আমি বেঁচে থাকতে তো মা কোনো মতেই আমার জন্য নিশ্চিন্ত হতে পারবে না এবং লজ্জায় মা এরকম করে নিজেকে ঘুমড়ে ঘুমড়ে শেষ করে দেবে। এর থেকে বরঞ্চ আমি পৃথিবী থেকে চলে যাই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন অবশেষে ঘুমের ওষুধ বের করে যখন কিনা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের কষ্ট হতে শুরু করে দেয় এবং আয়ুষ যখন অজ্ঞান হয়ে পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালি আয়ুষের জন্য ব্রেকফাস্ট নিয়ে যাওয়া মাত্রই দীপালি যখন দেখতে পায় যে আয়ুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে আয়ুষ বাবা তোমার কী হয়েছে, আয়ুষ বাবা কোথায় কষ্ট হচ্ছে তোমার, আয়ুষ বাবা আমি ঈশানকে ডাকবো। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন দৌড়ে ছুটে এসে যখন বলতে থাকে যে ঈশান বাবা শীঘ্রই তুমি উপরে আসো, এখানে আয়ুষ বাবার অনেক কষ্ট হচ্ছে, আয়ুষ বাবা কেমন যেন একটা করছে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে আবারও আয়ুষ একটা নতুন নাটক শুরু করে দিল, জানো তো আন্টি তুমি যাতে সকল কথা শুনে ওর কাছে ছুটে যাও, এর জন্য ওই চক্রান্তগুলো করছে, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ এবং ঈশান ছুটে গিয়ে আয়ুষকে যন্ত্রণায় কাতরাতে দেখে ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ভাইদা তোর কী হলো, ভাইদা তুই কী করেছিস। ঠিক সেই মুহূর্তে আয়ুষের মুখ থেকে ফেনা দেখে ঘাবড়ে যায় সিদ্ধার্থ। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।